বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে ধর্ষকদের মালা পরিয়ে, ধর্ষক জামিন পেয়েছেন বলে মালা পরিয়ে বিজয় মিছিল করে বাড়িতে নিয়ে গেছে তাকে। ভারতকে গর্বিত করেছেন যে মহিলা অ্যাথলিটরা, তাদের ওপর নির্যাতন বিজেপির নেতা করছেন, তারা রাস্তায় অবস্থান করছেন, জাতীয় পতাকা শুদ্ধ তাদের মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির পুলিশের হুঁশ নেই যে জাতীয় পতাকাটা মাটিতে পড়ে গেছে। তো দিস ইজ বিজেপি। আর একটা অভিযোগ উঠে আসে, সেটা হচ্ছে যে বামপন্থীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এই ঘটনা থেকে। এই ক্ষেত্রে তোমাদের কি লজিক আছে, তুমি কি বলবে? করতনদা, একটা কথা উঠছে যে তুমি যেখানে যাচ্ছ সেখানে নাকি একটু জোরে হাওয়া বইছে। তার কারণ হচ্ছে বাংলা একটা গান খুব হিট, ঝড় তুলেই আসছে কলতান। সো ফার্স্ট অফ অল জিজ্ঞেস করবো যে প্রচার কেমন চলছে, দ্বিতীয়ত গানের সাথে প্রচারের ঝড় কেমন উঠছে? প্রচার খুবই ভালো চলছে এবং এই গানটা একটা প্রচারের এমন অঙ্গাঙ্গী অংশ হয়ে যাবে এটা আমরাও প্রথমে ভাবিনি। আমার বন্ধু বান্ধবরা এই গান ইত্যাদি বানিয়েছেন, তার মধ্যে খানিকটা শুনেছি যে এআই এর কিছু হাতযশ আছে আর কি, যাতে এই গানটা হয়েছে। প্রথম যে মহামিছিলটা হলো তাতে ওই গানটা গিয়ে আমি প্রথম শুনলাম ওইতে। ফলে তারপরে অনেক মানুষ খুবই পছন্দ করেছেন গানটা, বিভিন্নভাবে সেটা ব্যবহৃতও হচ্ছে। কিন্তু প্রচারের সাড়া ভালো, গানটার সহ প্রচারের সাড়া তো ভালোই, সেটা বাদেও প্রচারের মধ্যে সাড়া আছে। সেটা ঝড়ে পরিণত হবে আশা করছি আর কিছুদিনের মধ্যে। এবার এই ঝড় এখন সিপিআইএম এর সবকটা সিটে হচ্ছে, তার কারণ হচ্ছে যে এখন বিভিন্ন সিট যে যেখানে দাঁড়িয়েছে সে যখনই রিল বানাচ্ছে তখন তোমার গানটা ইউজ করছে। দু একজন আমাকে জিজ্ঞাসা করতে বলেছে যে কলতান কি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে? আমাদের যেরকম মনটা দরাজ সেটাও খোলা থাকে সকলের জন্য, আমাদের গান বাজনা বক্তৃতা ভাবনা সবটাই সবার জন্য খোলা থাকে। কোনো স্ট্রাইক ফাইকের ব্যাপার নেই। গরিব মানুষের কোনো যন্ত্রণা হলে তখন সেখানে একটা স্ট্রাইক কল করার ব্যাপার থাকে, তার বাইরে স্ট্রাইকের ব্যাপার কিছু নেই। এবার একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে বিট সিরিয়াস, সেটা হচ্ছে যে রাজনীতির সবকটা স্তর পেরিয়ে এসে, বহু ফাইট করে এসে তুমি পানিহাটিতে ভোট পলিটিক্সে এসছো। জেতার আশা কিংবা সম্ভাবনা কতটা, এটা মাথায় রেখে যে 2024-এও সিপিআইএম এর প্রাপ্ত ভোটের থেকে তৃণমূলের যে প্রাপ্ত ভোট ছিল তার গ্যাপটা হিউজ। 2021-এ তৃণমূলের, বিজেপির এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট যা ছিল সেই গ্যাপটা 2024-এ আমরা 14,000 মেকআপ করেছি মানে 7,000 কমে 7,000 বেড়েছে তা নয়, স্ট্রেট 14,000 ভোট সিপিআইএমের ওই সিটটাতে 21 থেকে 24-এ বেড়েছে। এই যে জাম্পটা, এই জাম্পটা তো এমনি হয়নি, সেখানের সংগঠন, মানুষের মধ্যে আমাদের কাজ ইত্যাদি সবটার মাধ্যমে হয়েছে। ফলে সেই জাম্পটা এবছরও ক্যারি হবে বলেই আমরা ভাবছি। সেই জাম্পটা ক্যারি হলে এইটা একটা জেতার মতো আসন আছে, কারণ ওইখানে এলাকার সাধারণ মানুষের যা যন্ত্রণা গত দীর্ঘ কয়েক বছরের, যে যন্ত্রণার ম্যানিফেস্টেশন আমরা 21-এর ভোট থেকে 24-এর ভোটে পেয়েছি, তার আগে যদি 16-র ভোটে যাই, 3,000 ভোটে বাম জোটের প্রার্থী হেরেছিলেন, 3,000। সেটা 21-এ আরেকটু খারাপ হয়েছিল, কিন্তু তারপর থেকে যে গ্রাফটা উঠেছে সেটা তো আসলে মানুষের যন্ত্রণার ম্যানিফেস্টেশন। সেই যন্ত্রণা কিন্তু একটুও কমেনি, বরং 24-এর ভোটের পর থেকে সেই যন্ত্রণা আরও বেড়েছে কোথাও কোথাও। ফলে সেই ম্যানিফেস্টেশন হতে থাকলে মানুষ সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হিসেবে সেই গ্রাফটা আরও বাড়বে, মার্জিনটা আমরা যেখান থেকে যেখানে পৌঁছেছি সেই মার্জিনটা আরও বাড়বে। ফলে পানিহাটি বিধানসভা আসনটা মানুষের পক্ষে, বামেদের পক্ষে একটা ভালো জায়গায় পৌঁছাবে, এইটা আমরা বলতে পারি। করতন্দা, আমরা খুব সমবেদনার কথা মাথায় রেখেই আমরা এই প্রশ্নটা তোমাকে করছি, এবং আমিও জানি তুমিও সমব্যথী। তোমার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি অভয়ার মা। এন্ড অফ দ্য ডে এটা একটা ভোট পলিটিক্স, এবং এন্ড অফ দ্য ডে উনিও বেশ কিছু সময় ব্যক্তি তোমার বিরুদ্ধে না বললেও, তোমাকে ছেলের মতো বা ইত্যাদি বললেও বামেদের একটা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি তৃণমূলের সাথে তোমাদের কন্টেস্ট আমি পরে আসছি। বিজেপিকে ওই সিটে হ্যান্ডেল করবে কি করে? বিজেপির মতাদর্শের প্রতি তো আমাদের বিরোধিতা। বিজেপির প্রার্থী, তাকে নিয়ে আমাদের কোনো ব্যক্তিগত কথা তো থাকার কথা নয় এই ক্ষেত্রে।
বিজেপির মতাদর্শটা কি? খুব সহজে মনুবাদ বিজেপিকে শিখিয়েছে তো এটাই করতে, যে নারী শিশুকালে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবেন। এই ভাবনা আরএসএস গোটা দেশে চালু করেছে, যে কারণে হাথরাস উন্নাওয়ের ক্ষেত্রে বিচার হয়নি এখনো পর্যন্ত। বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে ধর্ষকদের মালা পরিয়ে, ধর্ষক জামিন পেয়েছেন বলে মালা পরিয়ে বিজয় মিছিল করে বাড়িতে নিয়ে গেছে তাকে। ভারতকে গর্বিত করেছেন যে মহিলা অ্যাথলিটরা, তাদের ওপর নির্যাতন বিজেপির নেতা করছেন, তারা রাস্তায় অবস্থান করছেন, জাতীয় পতাকা শুদ্ধ তাদের মাটিতে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, বিজেপির পুলিশের হুঁশ নেই যে জাতীয় পতাকাটা মাটিতে পড়ে গেছে। তো দিস ইজ বিজেপি। এই বিজেপি যখন পশ্চিমবাংলায় আসছে, তখন যে তার ইডি, তার সিবিআই এর কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কিন্তু তারা শীত ঘুম থেকে বেরোতে পারছে না। তাহলে আপনি অভয়ার কথা বলেছেন, অভয়ার তদন্ত, নিয়োগ দুর্নীতির তদন্ত, আবাস যোজনার তদন্ত, 100 দিনের কাজের দুর্নীতির তদন্ত, কোনোটাই তো কমপ্লিট হলো না। কবে কমপ্লিট হবে? এই যে সেটিংয়ের কথা আমরা বলেছি বলে অনেক মানুষ অতীতে আমাদের বলেছিলেন যে তোমরা একটু তাড়াহুড়ো করে সেটিং বলে ফেলছো, দেখো ভরসা রাখো ইত্যাদি। আজকে তো সেই মানুষও সেটিংয়ের কথা বলছেন, কারণ বিচার তো হলো না। তাহলে সেই বিচারের দাবিতে বামপন্থীদের লড়াই, সেই বিচারের দাবিতে এরকমও বহু মানুষের লড়াই যারা বামপন্থীদের পছন্দ করেন না, কিন্তু বামপন্থীদের পাশে দাঁড়িয়ে রাত দখল করেছিলেন। একটাই রাজনীতি তখন প্রিভেল করছিল, মাথার মধ্যে ছিল, মগজের মধ্যে ছিল, উই ওয়ান্ট জাস্টিস। সেই জাস্টিস তো এখন আমরা পেলাম না। কিন্তু ধরো, দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা অভিযোগ উঠে আসে, সেটা হচ্ছে যে বামপন্থীরা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছে এই ঘটনা থেকে। আহ, আমি জানি যে তুমি এটাকে ডিনাই করবে, কিন্তু স্টিল আমি যদি জিজ্ঞাসা করি যে এই ক্ষেত্রে তোমাদের কি লজিক আছে, তুমি কি বলবে? কারণ তুমি ওই আন্দোলনের যে একজন মুখ ছিল তার মধ্যে একজন, এবং তোমার জেলযাত্রাও করতে হয়েছে এই আন্দোলনের অংশ নিতে গিয়ে। কথাটা হচ্ছে, বামপন্থীরা যদি তাদের ওই আন্দোলন ইত্যাদির মধ্যে হুম। যে কথাটা বলা হচ্ছে, তাহলে তো বামপন্থীরা ঝান্ডা নিয়ে চলে যেত ওখানে। বামপন্থীরা ঝান্ডা নিয়ে ওই আন্দোলনগুলোতে যায়নি, তার কারণটাই হচ্ছে যে এই আরএসএস এবং তৃণমূলের যৌথভাবে মহিলাদেরকে যে পিছিয়ে রাখার যে রাজনীতি, মহিলাদের ঘরের ভেতরে ঠেলে দেওয়ার যে রাজনীতি, তাদের প্রগতিশীলতার বিরুদ্ধে যে রাজনীতি, সেইটাকে আমরা থ্র্যাশ করতে চেয়েছিলাম বন্ধু বাড়িয়ে। সেই বন্ধু বাড়ানোর কারণেই তো বামপন্থীরা কোথাও পতাকা নিয়ে যায়নি, যে কারণে বামপন্থী মানুষ এবং সিপিআইএম বামপন্থী নয় এই ভাবনায় থাকেন যে মানুষ, তারা একসাথে ওরকম পাশাপাশি দাঁড়িয়ে থাকতে পেরেছিলেন। যদি পানিহাটির ট্রাফিক মোড়ের রাত দখল হয়, কি শ্যামবাজার হয়, কি মুম্বাই হয়, কি লাস ভেগাস হয়, মানুষ একত্রিত হয়েছিলেন তো শুধু জাস্টিসের দাবিতে। সেখানে বামপন্থীদের ক্ষমতা, লাভ কি ক্ষতি, সেখানে মানে 24 সালের আগস্ট সেপ্টেম্বরের 1.5-2 বছর পর এসে ওখানে কে ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট, এগুলো কারুর মাথায় ছিল না। জাস্টিসের দাবিতে লড়াইটা ছিল। যে মানুষ রাস্তায় নেমেছিলেন, তোমরাও মিডিয়াতে সেই সময় দেখিয়েছো, সেই মানুষের রাজনীতির পরিচয় তো আলাদা করে কিছু ছিল না। জাস্টিসের দাবিতে মানুষ পথে নেমেছেন। জনতার চার্জশিট, মানে জনতা চার্জশিট দিচ্ছে সরকারকে, তার মধ্যে বামপন্থী, ডানপন্থী, আস্তিক, নাস্তিক সব মানুষ ছিলেন। তাহলে সেই মানুষকে আজকে কেউ টার্গেট করে দুটো কথা বলতে পারেন, যে কারোর স্বাধীনতা রয়েছে, কিন্তু সেই মানুষ তো জাস্টিসের দাবিতে নেমেছিলেন। তাহলে জাস্টিস যাদের দেওয়ার কথা ছিল, সেই সিবিআই, তাকে যে 50টা প্রশ্ন করা হয়েছিল, সেই 50টা প্রশ্নের উত্তর তো এখনো এলো না। এই সিবিআই গত বছরের শেষের দিকে তাদের হলফনামা বদলে ফেললো। কার ফোনে, কার নির্দেশে, কার অনুপ্রেরণায় হলফনামাটা বদলে গেল আমরা তো জানতে পারলাম না। আমরা মানে আমি নই, নট সিপিআইএম, হাজার হাজার সাধারণ মানুষ জানতে পারলেন না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ওর পরিবার 2000 আগস্টে, 2024 সম্ভবত আগস্ট সেপ্টেম্বরেই, রাজ্য সরকারের তদন্তে ভরসা নেই, আপনার সাথে দেখা করতে চাই। সেই চিঠি পাওয়ার 2 সপ্তাহে 3 সপ্তাহের মধ্যে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তর 24 পরগনা জেলায় মিটিং করতে এসেছিলেন। সেদিন তো দেখা করেনি। আজ পর্যন্ত আমি যখন তোমার সামনে বসে ইন্টারভিউ দিচ্ছি, তখনও পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিরলের মধ্যে বিরলতম অপরাধের ঘটনায় পরিবারের সাথে সে দেখা করেননি। কেন, কী কারণ, সেটা তো বিজেপির নেতাদেরকে রাস্তায় দাঁড়িয়ে বলতে হবে।